নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কিছুতেই মানছে না ইরান হার। স্থলপথে সেনা পাঠাবে আমেরিকা এবার। আর একদিন পরে এপ্রিল ফুল। হঠাৎ এপ্রিল ফুল নিয়ে পড়লি কেন? লোকজনকে বোকা বানাবো, মজা হবে। বাহ, খুব ভালো এজেন্ডা তো তোর জীবনের। এটুকু জীবনে একটু মজা করব না? বাবা, হঠাৎ কি হলো তোর? এই পৃথিবীতে কি কিছুই আর ঠিক আছে গো? আজ সব শান্ত, কাল হঠাৎ যুদ্ধ লেগে গেল। কিছুই কি বলা যায়? এই কদিন যুদ্ধের খবর পড়তে পড়তে মাথায় একটু গোলমাল হয়ে গেছে নাকি? না, কেন গোলমাল হবে? আমি ঠিক আছি। তুমি বলো, কেমন আছো? গেছে, একেবারেই মাথাটা গেছে। যুদ্ধের 1 মাস হয়ে গেল, সে খেয়াল আছে? হ্যাঁ, তাই তো। 1 মাসের থেকে বেশি হয়ে গেল। হ্যাঁ, মাসখানেক কেটে গেলেও যুদ্ধ থামেনি, বরং পশ্চিম এশিয়া একটা অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে আছে। অস্বস্তিকর জায়গা মানে? ইসরায়েলের কি ক্ষয়ক্ষতি হলো 1 মাসে, তা নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখছে ইসরায়েল। নিজেদের ব্যর্থতার কথা রাখছে ইসরায়েল। একেবারেই তাই। আর অন্যদিকে ট্রাম্প, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত ট্রাম্প একের পর এক ব্লান্ডার করে গেছেন। কি হলো যুদ্ধের 1 মাসে? আর এখন হিসেব নিকেশ কোথায় দাঁড়িয়ে? তুই এই খবরটা দেখ, তাহলে বুঝতে পারবি যুদ্ধের 1 মাসে কে কোথায় দাঁড়িয়ে এবং যুদ্ধের হিসেব নিকেশ। পশ্চিম এশিয়ার যুদ্ধের 1 মাস পার। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। তারা ভেবেছিল দ্রুত বিমান হামলায় ইরানকে দুর্বল করা যাবে, কিন্তু পরিস্থিতি দ্রুত মার্কিন ইসরায়েল জোটের হাতের বাইরে চলে যায়। ইরান লাগাতার পাল্টা আক্রমণ চালায়। তারা শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে হামলায় মার্কিন ট্যাঙ্কার বিমান ও একটি গুরুত্বপূর্ণ AWACS নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্ট। এতে অন্তত 15 জন মার্কিন সেনা আহত হন। AWACS বিমান যুদ্ধক্ষেত্রে চোখ হিসেবে কাজ করে। এটি ক্ষতিগ্রস্ত হওয়া মানে মার্কিন বাহিনীর নজরদারিতে বড় ফাঁক তৈরি হওয়া। সস্তার শাহেদ ড্রোনের আক্রমণে বহুমূল্যের এই E-3 AWACS ধ্বংস করেছে ইরান। ফলে আকাশপথে মার্কিন অভিযান দুর্বল হয়েছে। গত 1 মাসে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা, MQ-9 রিপেয়ার ড্রোন এবং রাডার সিস্টেমে আঘাত করেছে ইরান। একটি অত্যাধুনিক F-35 বিমান ও একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। ইরান ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপ FBI এর ডিরেক্টর ক্যাশ প্যাটেলের ইমেল হ্যাক করেছে। অন্যদিকে মার্কিন ইসরায়েল হামলায় ইরানে প্রায় 1900 মানুষ নিহত এবং হাজার হাজার আহত। কিন্তু এত ক্ষতির পরও তেহরান ভেঙে পড়েনি, বরং তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। এই পথে বিশ্বে প্রায় 20% তেল যায়, ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। যুদ্ধের পাশাপাশি চলছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ। উদ্দেশ্য ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসতে না দেওয়া। ভারতে যেমন সরকার যা বলে, মিডিয়া তাই প্রচার করে, প্রশ্ন তুললে দেশদ্রোহী তকমা লাগে। তেমনই অবস্থা এখন ইসরায়েলেও। ইসরায়েলের সেন্সরশিপ খুব কড়া। সামরিক তথ্য প্রকাশের আগে অনুমতি লাগে। প্রায় 20,000 রিপোর্টের মধ্যে 1600টি রিপোর্ট ব্যান এবং 6,000 রিপোর্টে কাটছাঁট করা হয়েছে। মিডিয়া নিজেই সেনাবাহিনীর প্রচারক হয়ে উঠেছে। যেখানে ইরানের দাবি দেওয়া সন্দেহের চোখে দেখা হয়, সেখানে ইসরায়েলের ক্ষতির খবর বেছে বেছে প্রচার করা হয়, যাতে ইসরায়েলের শক্তিশালী ভাবমূর্তি নষ্ট না হয়। আবার ইসরায়েলের পক্ষে সহানুভূতি তৈরি হয়। এইসবই দেখায় ইসরায়েল শুধু যুদ্ধই নয়, তথ্যও নিয়ন্ত্রণ করছে। ফলে সত্য চাপা পড়ছে আর সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সব মিলিয়ে দ্রুত জয়ের যে ধারণা ছিল তা ভেঙে পড়েছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা শুধু পশ্চিম এশিয়ার নয়, পুরো বিশ্বের জন্য বড় সংকট ডেকে আনতে পারে। আমেরিকা এবার ঠিক কি করবে? আপাতত যুদ্ধবিরতিতে আছে আমেরিকা, তবে অন্য প্ল্যান আছে। কি পরিকল্পনা করছে আমেরিকা? স্থলপথে আক্রমণের পরিকল্পনা করছে আমেরিকা। স্থলপথে আক্রমণ? সেনা পাঠাবে ট্রাম্প? হ্যাঁ, পেন্টাগন প্রস্তুতি নিচ্ছে, তেমনটাই খবর। মারিনের 82তম এয়ারবর্ন ফোর্স পশ্চিম এশিয়ার দিকে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এখন বেশ কিছু সপ্তাহ যাতে যুদ্ধ চালানো যায় তার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ইরানের সঙ্গে যুদ্ধ করা সহজ হবে? ইরান হাজার হাজার বছর ধরে বাইরের শত্রুর আক্রমণ সহ্য করে আসছে। ইরান যুদ্ধ লড়তে জানে। আলেকজান্ডার, চেঙ্গিস খাঁ থেকে শুরু করে ইরাকের সঙ্গে যুদ্ধ, হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাস ইরানের। এখন ইরানের সঙ্গে যুদ্ধ করা কতটা কঠিন? অনেকটাই কঠিন। ইরানকে ইন্টেলিজেন্স আর স্যাটেলাইট সাপোর্ট দিয়ে সাহায্য করছে রাশিয়া। চীনও অর্থনৈতিকভাবে ইরানকে সমর্থন করছে। এক্ষেত্রে আমেরিকার স্থলপথে আক্রমণ সহজ হবে না। হ্যাঁ, ইরান তো ভৌগোলিকভাবেও আমেরিকার জন্য বাধা। একেবারেই তাই। আমেরিকার পরিকল্পনা হচ্ছে হরমুজ প্রণালীতে খার্গ দ্বীপে ইরানের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে অভিযান চালানো। তাহলে এবার ফুল স্কেল যুদ্ধ হবে বলছো? হিসেব এত সহজ নয়। ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হচ্ছে আমেরিকা থেকে ইউরোপ, সব জায়গায়। আমাকে বলো তো ঠিক কি হচ্ছে? ঘরের ভেতরেও চাপ বাড়ছে ট্রাম্পের, তবে পেন্টাগন অন্য কিছু ভাবছে। এ দেখ।
পশ্চিম এশিয়ার যুদ্ধ নতুন মোড় নিতে পারে, আশঙ্কা বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। হাজার হাজার মার্কিন সেনা ও মেরিন ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। তবে এই অভিযান পূর্ণ মাত্রার যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী ও স্থলসেনার সীমিত অভিযান হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে হুঁশিয়ারি দিচ্ছেন কঠোর হামলার। হোয়াইট হাউস জানিয়েছে, সামরিক প্রস্তুতি মানেই আক্রমণের সিদ্ধান্ত নেওয়া নয়। এই অভিযানের অন্যতম টার্গেট হতে পারে ইরানের খার্ক দ্বীপ। এটি পারস্য উপসাগরের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় ঘাঁটিতে হামলার কথাও ভাবা হচ্ছে, যাতে জাহাজ চলাচলের বাধা সৃষ্টিকারী অস্ত্র ধ্বংস করা যায়। সম্ভাব্য সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, কিন্তু ঝুঁকি অনেক। মার্কিন সেনারা ড্রোন, মিসাইল, স্থল হামলা এবং আইইডি বিস্ফোরণের মুখে পড়তে পারে। মার্কিন সূত্র অনুযায়ী গত এক মাসেই ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০রও বেশি আহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেছেন, স্থল সেনা ছাড়াই লক্ষ্য অর্জন সম্ভব, কিন্তু পেন্টাগনের পরিকল্পনা অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশেষ অঙ্কদের মতে, খার্ক দ্বীপ দখল করা সহজ হলেও তা ধরে রাখা কঠিন হবে। ইরানের রেভলিউশনারি গার্ডস তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারে। দীর্ঘদিন একই জায়গায় অবস্থান করলে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। আমেরিকার ভেতরেও এই যুদ্ধ নিয়ে বিরোধ আছে। এক সমীক্ষায় দেখা গেছে, মানুষ ইরানে স্থলসেনা পাঠানোর বিরোধী। মার্কিন কংগ্রেসেও বিভাজন স্পষ্ট। কেউ সীমিত বিশেষ অভিযান চান, কেউ পুরোপুরি যুদ্ধের বিরোধিতা করছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষ এই যুদ্ধকে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক বলে দাবি করছে। অনেকেই বলছেন, ট্রাম্পের আগ্রাসন আমেরিকাকে দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের জনপ্রিয়তাও কমে 36% নেমেছে বলে জানা যাচ্ছে। যুদ্ধ এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটও। আমেরিকার মজুত অস্ত্র ভাণ্ডার সীমিত। একই সঙ্গে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে জল্পনা বাড়ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করতে পারে। একদিকে ট্রাম্প যুদ্ধ বাড়ানোর হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার কথাও বলছেন। সব মিলিয়ে পরিস্থিতি অনিশ্চিত। আমেরিকার দ্বৈত নীতি শুধু বিভ্রান্তিকর নয়, বরং বিপজ্জনকও হতে পারে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ যেন কিছু দেশের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। একেবারেই তাই। ইসরায়েলে যা হচ্ছে তাও কিন্তু ভয়ানক। যুদ্ধের খবর ছাপলে দেশদ্রোহী, এ কেমন কথা? এতে এত অবাক হচ্ছিস কেন? এ তো নতুন কিছু নয়। আমাদের দেশে এসব ভয় শুনেছি, ইসরায়েলেও? হ্যাঁ, ইসরায়েল তো ওই জন্যই মোদিজি, আরএসএস আর হিন্দুত্ববাদীদের পছন্দের দেশ। মানে বুঝলাম না। ইহুদি উগ্রপন্থা আর মুসলিম বিদ্বেষের ওপর দাঁড়িয়ে নেতানিয়াহু সরকার। তাই যুদ্ধে ইসরায়েলের যা ক্ষতি হয়েছে তা বলা যাবে না। তাতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতা সামনে চলে আসবে, তাই তো? একেবারেই তাই। নেতানিয়াহুর মতো রাষ্ট্র নেতারা নিজেদের ভগবানের আসনে বসিয়ে দেয়। তারাই সর্বশ্রেষ্ঠ, তারা হারতে পারেন না। তাই ইরানের সফল আক্রমণের খবর সামনে আসে না। ইরানের আক্রমণ সফল হওয়া মানে নেতানিয়াহুর ইসরায়েলকে আক্রমণ করা সহজ নয়, এই মিথ্যেটা ধরা পড়ে যায়। আর সেটা নেতানিয়াহুর রাজনীতির জন্য ক্ষতিকারক, তাই তো? একেবারেই তাই। এবার নেতানিয়াহুর সঙ্গে তুই অন্য কারোর মিল পেলে সেটা আমার দায় নয়। বুঝলাম কি বলতে চাইছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।